হ্যালো এভরিওয়ান, আমি দেবস্মিতা আর আপনাদের সকলকে আমি ওয়েলকাম জানাই আমার চ্যানেল ওয়ান্ডারল্যান্ডস দেবসে। আজকের এই ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এক অনন্য অভিজ্ঞতা, আমার টাইগার নেস্টের পুরো ট্রেক যাত্রা। এছাড়া আপনাদের দেখাবো পরের দিন বাগডোগরা এয়ারপোর্ট ধরে কলকাতা ফেরার সেই স্মরণীয় মুহূর্তগুলো। আর শেষে থাকছে পুরো ভ্রমণে মোট কতখানি খরচ হয়েছে তার বিস্তারিত হিসেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর যদি ভালো লাগে তবে একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আজকে শুরু করা যাক ভুটান সিরিজের এই শেষ পর্বটি। প্রথমেই সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে প্রায় সকাল 8টার দিকে। এত ভোরে বেরোতে হওয়ায় হোটেলেই ব্রেকফাস্ট করার সুযোগ পাইনি, তাই ওরা আমাদের খাবারটা প্যাক করে দিয়েছিল। গাড়িতে উঠে আমরা রওনা দিলাম। রাস্তা প্রায় 40 থেকে 45 মিনিটের মতো সময় লেগেছিল। যাওয়ার পথে আমাদের ড্রাইভার এক জায়গায় গাড়ি থামালেন, যাতে চাইলে আমরা কিছু স্ন্যাক্স বা জল কিনে নিতে পারি, কারণ টাইগার নেস্ট ট্রেকের পথে আপনারা সেরকম কোনো খাবারের দোকান পাবেন না। আর সবাইকে পরামর্শ দেব জল আর খাবার অবশ্যই সঙ্গে নিয়ে বেরোবেন। তারপর আমরা গন্তব্যে পৌঁছে গেলাম। প্রবেশ মূল্য হিসেবে প্রত্যেককে 1000 টাকা করে টিকিট কাটতে হয়েছে, আর ট্রেকিং স্টিক ভাড়া পাওয়া যায় প্রতি স্টিক 100 টাকা করে। তারপর ঠিক সকাল 9টার সময় আমরা আমাদের টাইগার নেস্ট ট্রেক শুরু করলাম। ট্রেক শুরু করার সময় চাইলে আপনারা পনি ভাড়া নিতে পারেন, তবে আমি ব্যক্তিগতভাবে সেটা রেকমেন্ড করব না, কারণ পনি পুরো পথ আপনাকে নিয়ে যাবে না। কিছুটা এগিয়ে যাওয়ার পর বাকি পথ আপনাকেই হাঁটতে হবে। তাই শুরু থেকে নিজের শক্তির ওপর ভরসা রেখে হাঁটলেই ট্রেকের আসল অভিজ্ঞতাটা পাওয়া যায়। হ্যালো, এই দেখুন এখন এইখানে টাইগার নেস্টের দিকে যেতে গিয়ে এখন একটু রেস্ট নিচ্ছি, কারণ অনেকটাই রাস্তা, প্রায় 750টা স্টেপস আছে এখানে যেতে উঠতে গেলে, তাই একটু রেস্ট এখন নিয়ে নিচ্ছি। হ্যাঁ, বলে 750, এটা ঠিকই, কিন্তু আছে 1000খানা মানে স্টেপস তার আগে। আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান, যে কোথায় মানে জায়গাটা, দাঁড়ান 1 সেকেন্ড। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এই যে এই এত মানে এত দূর অবধি আছে, এইখান অবধি আমাদেরকে যেতে হবে এখনো। তো ঠিক আছে, মনের বিশ্বাস নিয়ে এগিয়ে যাই। আপনারাও সাথে থাকবেন, একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যত উপরে উঠছিলাম মাথায় একটাই কথা ঘুরছিল, আর কতটা পথ বাকি। শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ চোখে পড়ল বয়স্ক মানুষেরাও ঠিক এইভাবেই ট্রেক করে এগিয়ে চলেছেন। তখন নিজের ভেতরেই নতুন করে এক অনুপ্রেরণা পেলাম। ভাবলাম দেখি তো কি এমন আছে যে দেখতে হলে এত কষ্ট পোহাতে হয়। তাই আপনারাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, সামনে আসছে এমন কিছু যা সত্যি এই কষ্টকে সার্থক করে দেবে। এটা হচ্ছে 81 ইয়ার ওল্ড একটা পাইন গাছ। দেখুন, এটা আমরা টাইগার মোনাস্ট্রিতে যেতে যেতে এটা পেলাম। এই দেখুন, অনেকটা বড় আছে। কিছু কিছু মুহূর্ত আমার ক্যামেরায় বন্দি করা, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কি যে অপরূপ সৌন্দর্য চারিপাশে, সেটা আমি শব্দ দিয়ে আপনাদের বোঝাতে পারবো না। এখানে উপরে উঠতে গেলে আপনারা সাথে করে কিন্তু জল, খাবার, কিছু ছোটোখাটো স্ন্যাক্স এগুলো সব রাখবেন, কারণ ওপরে কিন্তু কোনো দোকানপাট কিছু নেই। এই দেখুন, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হচ্ছে শর্টকাট,
ওই ওপরে টাইগার নেস্টটা দেখাতে পাচ্ছি, দাঁড়ান দেখাচ্ছি। টাইগার নেস্টে যাওয়ার এটা হচ্ছে একটা শর্টকাট, কিন্তু সাধারণত এই রাস্তাটা দিয়ে আমাদের মতো নর্মাল লোকেদের যাওয়াটা সম্ভব নয়। তাই আমাদের এইখান দিয়ে মানে এই নর্মাল এই রাস্তা দিয়েই আমাদের এই চড়াই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। আর এইটা হচ্ছে এই যে নিচে দেখুন, ওইখান থেকে আমরা স্টার্ট করেছি। ওই যে নিচে ওইখানে গাড়ি দেখতে পাচ্ছেন, ওখান থেকে আমরা স্টার্ট করেছিলাম। যেতে যেতে আপনাদের আমি টাইগার নেস্টের আসল কাহিনীটা বলি। টাইগার নেস্ট মানে একে কেন টাইগার নেস্ট বলা হয়, টাইগার কেভ বা টাইগার ডেন নয় কেন? বিশ্বাস করা হয় গুরু রিনপোচে এক বাঘের পিঠে চড়ে যখন পাখির মতো উড়ে এখানে পৌঁছেছিলেন, তারপর তিনি এখানে গভীর ধ্যান করেন এবং সেই ধ্যান থেকে উঠে এসে পুরো ভুটানকে একত্রিত করেন। সেই মুহূর্ত থেকে এই দেশে বৌদ্ধ যুগের সূচনা হয়। এই ট্রেকটি একদিকে যেতে হয় 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। উচ্চতা পরিবর্তন প্রায় 900 মিটার এবং কঠিনত মিডিয়াম থেকে মিডিয়াম হার্ড বলা হয়। কিন্তু বিশ্বাস করুন, এই যাত্রার সৌন্দর্য গন্তব্যের থেকেও কম নয়। প্রতিটি বাঁকে, প্রতিটি দৃশ্যে শেখার মতো এবং অনুভব করার মতো অনেক কিছুই রয়েছে। তবে মনে রাখবেন, টাইগার নেস্টের ভেতরে কিন্তু কোনো ফটোগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। রাস্তার পথে যেতে যেতে একটি ক্যাফে যাওয়ার রাস্তা আপনাদের চোখে পড়বে। সেখানে চাইলে আপনারা একটু থেমে কিছু খেয়ে নিয়ে আবার ট্রেক শুরু করতে পারেন। তবে আমরা পুরোটাই ননস্টপ ট্রেক করেছিলাম, কোথাও হল্ট করিনি। এখানে একটা রেস্টরুম আছে। ওই টাইগার নেস্ট যেতে হয়তো আর 35 to 40 মিনিটস লাগবে। তার আগে আপনারা একটা এখানে এরকম রেস্টরুম পাবেন, সেখানে আপনারা চাইলে ওয়াশরুম টশরুম করে নিতে পারেন। অনেকটা পথ পিছু ফেলে যখন ফাইনালি আমরা কাছ থেকে টাইগার নেস্টের দৃশ্য পেলাম, সেটা ছিল অতুলনীয়। এই জার্নি, এই ট্রেক, সব কিছুর মূল্য এখানে এসে পেয়ে গেলাম আমরা। টাইগার নেস্টে যখন প্রায় পৌঁছে গেছি, তখন একটি ঝর্ণা চোখে পড়ল। পাহাড় দুটোর মধ্যে ধরে একদম নিজের শান্তি নিয়ে দাঁড়িয়েছিল এই ঝর্ণা। শব্দটা কম, হাওয়াটা শীতল, আর চোখের সামনে যা দৃশ্য সেটা এক কথায় অভিভূত করে দেয়। এই মুহূর্তে মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজের হাত দিয়ে একটা শান্ত স্বর্গ গড়ে নিয়েছে, আর আমরা তার মধ্যেই দাঁড়িয়ে আছি। টাইগার নেস্ট পৌঁছে প্রথমেই আমাদের সব ফোন, ক্যামেরা সব কিছু বাইরে লকার রুমে জমা দিতে হলো। কারণ আগেও বলেছি, ভেতরে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করার অনুমতি নেই। তারপর আমরা ভেতরটা ঘুরে দেখলাম, আর বিশ্বাস করুন, সেই অনুভূতিটা ছিল অসম্ভব শান্তিময়। ভেতরে মোট প্রায় 8টা মন্দির আছে। আমরা প্রতিটাই ঘুরে দেখলাম। যেখানে যেখানে গেলাম সর্বত্র গুরু পদ্মাসাম্বেবের কাহিনী, তার ইতিহাস, তার জীবনযাত্রা সব কিছু এত সুন্দরভাবে উপস্থাপিত যে মনটাই ভরে গেল। গাইডও খুব সুন্দরভাবে পুরো গল্পটা বুঝিয়ে আমাদের বললেন। আমরা সেখানে প্রায় 8 ঘন্টার বেশি সময় কাটিয়েছি। ওনাদের কথা মতে সেখানে একটি বিশেষ কক্ষ আছে, যেখানে গুরু পদ্মাসাম্বেব নাকি নিজে এসেছিলেন এবং বহু বছর ধরে তপস্যা করেছিলেন। সেই জায়গাটার ভেতরে যে অপার পজিটিভ এনার্জি সত্যি অনুভব করা যায়। তাই আপনাদের বলবো, সুযোগ পেলে একবার অবশ্যই এখানে ঘুরে আসবেন। এই জায়গাটা মনকে, প্রাণকে মানে অদ্ভুতভাবে শান্তি দেবে আপনাদের। আমি সকাল 9টায় এই টাইগার নেস্টে জার্নিটা শুরু করেছিলাম। এখন বাজে, এই দেখুন ঘড়িতে, এখন বাজে 4:45। আর
ট্যুরটা পুরো শেষ করলাম। তো খুবই হেকটিক ছিল, কিন্তু ভেতরটা ভালোই ছিল, তাই ওই হেকটিকনেসটা আর অতটা মনে হয়নি। সেদিন রাতে আমরা হোটেল ফিরে ডিনার করে ফুল রেস্ট নিলাম। তারপর আমরা পরের দিন স্টার্ট করলাম টুয়ার্ডস বাগডোগরা। হ্যালো এভরিওয়ান, আমার আজকের এই ভুটানের ট্রিপটা শেষ হচ্ছে। আমি এই ভুটান থেকে বেরিয়ে যাচ্ছি। আমার ছিল হচ্ছে 5 রাত্রি 6 দিনের ট্রিপ ছিল ভুটানে। তো আমরা স্টার্ট করেছিলাম থিম্পু থেকে, থিম্পু হয়ে পারো ঘুরলাম। তারপর এখন আমি যাচ্ছি ফুনসুলিংয়ের দিকে। ফুনসুলিং থেকে আমরা বেরিয়ে যাব জয়গাঁও, জয়গাঁও হয়ে বাগডোগরার দিকে আমরা চলে যাব। ফুনসুলিং ফেরার রাস্তায় একটা ওয়াটারফল দেখতে পেয়েছিলাম, সেটারই আমি কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর আমাদের গাইড অ্যান্ড ড্রাইভার আমাদের পৌঁছে দিলেন জয়গাঁও বর্ডারে। সেখানে আরেকটা গাড়ি এসে আমাদের পিক আপ করলো, যেটা সরাসরি আমাদের নিয়ে যাবে বাগডোগরা। গুড মর্নিং সবাইকে। আমি এখন বাগডোগরায় আছি। তো একটা হোটেলে আছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হোটেলটা মানে হচ্ছে বাগডোগরা থেকে 10 মিনিট মতো মানে বাগডোগরা এয়ারপোর্ট থেকে 10 মিনিট মতো ডিস্টেন্স আছে। আমি লোকেশনটা আর নামটা সব কিছু আমি ডেসক্রিপশনে আপনাদের শেয়ার করে দেবো। কেউ যদি এখানে 1 নাইটের জন্য স্টে করতে চান বা 2 নাইটের জন্য স্টে করতে চান, তাহলে এই হোটেলটা নিতে পারেন। আপনারা, হোটেলটা খারাপ নয়, ঠিকই আছে। একটা মানে বেড আছে, এখানে একটা মিরর আছে, টিভি আছে। এটা হচ্ছে নন এসি আমরা নিয়েছি, এদের এসিও আছে রুম। আর এই হচ্ছে বাথরুম। তো আপনারা চাইলে আসতে পারেন। এটার হোমস্টেটার নাম রিচ ভিউ হোমস্টে। আর আমি লোকেশন সব কিছু ডেসক্রিপশন বক্সে আপনাদের সাথে শেয়ার করে দেব। বাই। এরপর আমরা পৌঁছালাম বাগডোগরা এয়ারপোর্টে, আর সেখানে আমাদের ছিল সকালের রিটার্ন ফ্লাইট টুয়ার্ডস কলকাতা। এবার আমি আপনাদেরকে টোটাল কস্টটা বলি। টোটাল কস্ট ফ্রম বাগডোগরা টু বাগডোগরা আমাদের পড়েছিল 1 লাখ ফর 3 পারসন, যেটাতে ইনক্লুডেড ছিল 2 ডাবল বেডরুম উইথ ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। ক্যাব দিয়েছিল ওরা, যেটা ছিল একটা আর্টিগা গাড়ি। SDF অ্যান্ড গাইড চার্জেস এটাও ওর ভেতরেই ইনক্লুডেড ছিল। এই ট্যুরটার যে কস্টটা আমি আপনাদের বললাম যে 1 লাখ টাকা পড়েছে, সেটা হচ্ছে ট্যুর যেটা আমরা বুক করেছিলাম উইথ ট্যুর কিংডম। এছাড়া ফ্লাইট ফেয়ার ছিল আমাদের 46,365 পড়েছিল ফর 3 পারসন রাউন্ড ট্রিপ, মানে কলকাতা টু বাগডোগরা আবার বাগডোগরা টু কলকাতা। আর এন্ট্রি ফিস তো এক্সট্রা ছিল, যেটা আমি আগের ভিডিওগুলোতে মেনশন করেছি। যদি কেউ আপনারা আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তো আমি প্লে লিস্টটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর পার্সোনাল এক্সপেন্সেস তো এক্সট্রা পড়বে, যেটা মানে আপনাদের যেরকম পার্সোনাল এক্সপেন্সেস হবে সেই অনুযায়ী। তো এই ছিল আমার পুরো ভুটানের মানে পুরো সিরিজ, আপনাদের সাথে আমি পুরোটাই শেয়ার করলাম। এই এখন কলকাতা এয়ারপোর্টে নামলাম। এই করে আমাদের ভুটান সিরিজটা শেষ হলো। নেক্সট যে ট্রিপটা করব সেটার ভিডিও আমি তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। বাই।